প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। সাথে আছি আমি শাহানাজ বিশ্বাস ইয়াসমিন। আজকে আমার সাথে অতিথি হিসাবে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম কর্মসংস্থান সচিব জনাব এইচ.এম. শফিকুজ্জামান। মাননীয় সচিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি নিউজ 24-এর সকল দর্শককে ঈদের প্রাক্কালে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুরু করছি একদম শেষের অবস্থা দিয়ে। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে বড় একটা ঝামেলাই ছিলেন আপনি, কিভাবে সামাল দিলেন সব শেষে? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার প্রচেষ্টায় এবং বিশেষ করে আমাদের শ্রম উপদেষ্টা এবং আমাদের অন্যান্য অনেক উপদেষ্টারা কাজ করছেন, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য অর্থ উপদেষ্টা মহোদয় সহ। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে কোনো শ্রমিকরা তারা বেতন বোনাস হয়তো পুরোটা পায়নি, কিন্তু আংশিক পেয়েছে বা সম্পূর্ণ পেয়েছে, এবং কোনো শ্রমিক কিন্তু আপনার বেতন বোনাসের দাবিতে তারা রাস্তায় অবস্থান করছে না, অথবা কোনো জায়গায় অবরোধ করে আপনার তারা অবস্থান ধর্মঘট করছে না। সবাই মোটামুটি এখন বাড়িতে চলে গেছে। 5 আগস্ট নতুন সরকার গঠনের পর থেকে অনেক পোশাক খাত বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা বেকার আছে। সেক্ষেত্রে রপ্তানির উপরে প্রভাবটা আপনারা কিভাবে সামাল দিবেন? প্রথমত আমাদের যেটি আছে, রেমিটেন্সের পরে আমাদের আসলে পোশাক রপ্তানির মাধ্যমে সবচেয়ে বেশি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়, এবং আমাদের আপনারা জানেন এক্সপোর্টের আমাদের টোটাল এক্সপোর্টের 84% কিন্তু এই শুধু একটি সেক্টর, এবং আমরা ওয়ার্ল্ডের এখন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি, এবং আমাদের যেগুলো যাচ্ছে সব ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকার মতো উন্নত দেশগুলোতে যাচ্ছে। এবং এই 5ই আগস্টে যেটা বললেন, এই 5ই আগস্টের পরিবর্তনের পরে আসলে একটি মহল যেটা কাজ করছিল যে এই পোশাক খাতকে টার্গেট করেছিল, অর্থাৎ এই পোশাক খাতে যদি অস্থিরতা তৈরি হয়, একদিকে আমাদের এক্সপোর্টটা যদি আপনার হ্যাম্পার করা হয়, এক্সপোর্টটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে যেটা হবে যে একটা ইকোনমির উপরে চাপ পড়বে, আর একটা শ্রমিকরা বেকার হয়ে যাবে। তখন কিন্তু আপনার সেটা আইনশৃঙ্খলা বলেন বা আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটা কিন্তু স্থবির হয়ে যাবে। এই কারণেই আসলে এই পোশাক খাতকেই আর সবচেয়ে বেশি অস্থিরতার জন্য হয়তো কোনো মহল টার্গেট করেছিল। তা আমরা আসলে সব উপদেষ্টা পরিষদের সবাই সহ এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস ওনার ঐকান্তিক যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু প্রতিটা বিষয় হ্যান্ডেল করেছি। এখন শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় মূলত, আমরা তো আসলে মালিকদের পক্ষ না, আমরা আসলে শ্রমিকদের পক্ষ, এবং আমরা শ্রমিকদের পক্ষ হয়েই কিন্তু এই পোশাক খাতে আমাদের শ্রমিকদের যে অধিকার বা অন্য যে বিষয়গুলো রয়েছে, যেমন ধরেন আপনার সেখানে তাদের ট্রেড ইউনিয়ন করা থেকে শুরু করে এই বিষয়গুলো কিন্তু আমরা ফোকাস করছি। এবং এখানে আপনারা দেখেন যে আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবরে যেভাবে অসন্তোষ ছিল, আমরা শ্রমিক এবং মালিক পক্ষ মিলে আমরা একটি 18 দফা এগ্রিমেন্ট করেছি, এবং সেই এগ্রিমেন্টের পরে আমরা আইএলওর যেটা ম্যান্ডেট আছে, এবং তার ইউরোপিয়ান ইউনিয়নের এখানে আপনার ওদের অ্যাকশন প্ল্যান আছে, আইএলওর রোডম্যাপ আছে, এগুলো মিলেই কিন্তু আমরা যে কাজটা করছি সেটি হলো যে পোশাক খাতের যে অস্থিরতা আছে সেটা অনেকটাই আমরা নিষ্পত্তি করতে পেরেছি। এখানে একটা জিনিস যেটা আপনি যেটা প্রশ্ন করেছেন, 5ই আগস্টের পরে আসলে গত 15 বছর বিজেপির যারা নেতৃবৃন্দ বলেন বা এরকম সরকারের ওই সময় সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তিরা এটার সাথে জড়িত ছিলেন। এখন দেখেন তাদের অনেকেই পালিয়ে গেছে, অনেকে কোথায় আছে আমরা জানি না মালিকদের, এবং অনেকে আপনার এখন জেলের মধ্যে আছে, বিভিন্ন মামলা মোকদ্দমায় আছে। এখন এই যে বড় বড় মালিকরা যারা আসলে এটাকে নিয়ন্ত্রণ করতো, সেখানে যেহেতু তারা এখন সার্ফেসে নেই, সেখানে নিশ্চয়ই তাদের ফ্যাক্টরিতে আসলে সমস্যা হচ্ছে, এবং অনেক ক্ষেত্রেই তারা বেতন বোনাস দিতে পারছে না। ফ্যাক্টরিতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে আছে, তাদের এক্সপোর্ট কমে গেছে, এবং তাদের ওখানে শ্রমিকদের বেতন ভাতা না দিলে সেখানে অসন্তোষ দেখা দিচ্ছে। সেখানে আমরা প্রতিটা কেস কিন্তু আমরা 1 to 1 আমরা হ্যান্ডেল করেছি, এবং সেখানে দেখেন বেক্সিমকোর মতো একটি বড় গ্রুপ যার 40,000 ওখানে এমপ্লয়ি ছিল, সেটাও কিন্তু আমরা সমাধান করেছি। এবং দেখেন ঠিক এই মুহূর্তে বেক্সিমকো সহ অন্য কোনো পোশাক কারখানার শ্রমিকরা তাদের বেতন বোনাসের জন্য কিন্তু রাস্তা অবরোধ করে রাখেনি, এখন সবাই নিরাপদে বাড়িতে ঈদ করতে গেছে। তো সেখানে আমরা যে কাজটা করি, আমরা তো শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে জিনিসটা হলো ওখানে শ্রমিক অসন্তোষ বা এইটা যেমন আমরা ডিল করছি, এর বাইরেও আমরা মালিক পক্ষের সাথে বিজেপির পক্ষে যেটা কমার্স মিনিস্ট্রি সহ আমরা ফাইন্যান্স মিনিস্ট্রি সহ আমরা নিবিড় পর্যবেক্ষণ করছি। এবং দেখেন একটা যদি আপনি এক্সপোর্ট ফিগার দেখেন, আমাদের এখানে কিন্তু এত কিছুর পরেও অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেক বিশৃঙ্খলা ছিল, অনেক অসন্তোষ ছিল, অনেক আপনার রাস্তা ব্লক ছিল, গাড়ি বাস পুড়িয়ে দিয়েছে, এবং অনেকগুলো ফ্যাক্টরি পুড়িয়ে দিয়েছে, কিন্তু তারপর দেখেন এক্সপোর্ট গ্রোথ কিন্তু 13%। এবং আমার যেটা ধারণা যে আমরা যদি এই শ্রমিকদের এই অসন্তোষ এবং এই মালিকদেরকে অন্তত তাদের বিজনেস করার সুযোগটা দিই, ব্যাংকিং সমস্যাগুলো আছে, ব্যাংকের অনেক সমস্যা আছে, অনেকগুলো ব্যাংক আপনার এইখানে এত বেশি লোন দিয়েছে যে জন্য আসলে তারা আসলে তাদের এগুলো সব ক্লাসিফাইড হয়ে গেছে।
সেক্ষেত্রে আমার যেটা ধারণা, আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে এখানে কিন্তু গ্রোথ আরও বাড়বে। এবং আমাদের যে এখন নতুন সরকার এসছে, তাদের ইকোনমিক যে অ্যাক্টিভিটিস যেটা আছে, আমাদের রিজার্ভ বলেন, সেটা কিন্তু এই পোশাক রপ্তানির মাধ্যমেই কিন্তু এটি আমাদের আরও সুন্দরভাবে আমরা এটা করতে পারবো বলে আমার বিশ্বাস। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের পোশাক শিল্পে যখন এমন ধরনের একটা ধাক্কা লাগলো, সেক্ষেত্রে রপ্তানির ব্যাপারটা কিভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন? রপ্তানিতে যেইগুলো আছে, দেখেন যে ফ্যাক্টরিগুলো আপনার ভালো ফ্যাক্টরি এবং যেগুলো রান করছে, সেখানে কিন্তু অর্ডার বাড়ছে। এবং আমরা বাইরের সাথে আমরা মিটিং করছি, এর মধ্যে ইউএসটিআরের লোকজন আসছিল, ইউএস থেকে বড় টিম আসছে, ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিয়ত আসছে, ইন্ডিভিজুয়াল কান্ট্রি হিসেবে আমাদের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির বাইরেরা আসছে, এবং আমরা সবার সাথে কথা বলছি। তারা যেটা আছে, অনেক সময় অনেকে বলছিল যে এখান থেকে বোধহয় অর্ডার শিফট হয়ে যাবে, কিন্তু আসলে পোশাক খাতটা এমন একটা খাত যেখানে আপনার আসলে অর্ডার মানে শিফট হলেও কিন্তু তাদের ওই ক্যাপাসিটি নেই যে ক্যাপাসিটি বাংলাদেশে আছে। আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে রানা প্লাজার ঘটনার পরে যখন একটা হইচই পড়ে গেল সারা বিশ্বে, এবং তখন কিন্তু আমরা কিন্তু অনেকগুলো যে ফ্যাক্টরিগুলো কিন্তু এখন এক্সপোর্ট করতে গেলে কিন্তু সবগুলো কমপ্লায়েন্স ফ্যাক্টরি, এবং সেখানে কমপ্লায়েন্স বাদে কিন্তু আপনার এখানে এক্সপোর্ট করা সম্ভব না। তাই সেখানে কিন্তু পোশাক খাতে আপনার ফ্যাক্টরির পরিবেশ বলেন, ওয়ার্কিং এনভায়রনমেন্ট বলেন, এগুলো কিন্তু অলমোস্ট সবই ঠিক আছে। অনেকগুলো ফ্যাক্টরি যেগুলো আছে লিড ফ্যাক্টরি, তারা কিন্তু সব কিছু শ্রমিকদের যে অধিকারের বিষয় বা তাদের ট্রেড ইউনিয়নের বিষয়, সেগুলো কিন্তু তারা অ্যাড্রেস করছে। কিন্তু যে ফ্যাক্টরিগুলোর সমস্যা হচ্ছে, এগুলো দেখবেন যে সেগুলো কিন্তু সেই আমলের যারা প্রভাবশালী ছিল তাদের ফ্যাক্টরিগুলোতে। এবং সেইটা হচ্ছে কি, যে ফ্যাক্টরিতে তাদের এই ফ্যাক্টরিগুলোতে সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু ওই এলাকায় আশুলিয়া বলেন, সাভার বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, বিশেষ করে যেখানে আপনার গার্মেন্টসের কনসেন্ট্রেশন বেশি, সেই জায়গায় কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবং সেখানে এমনও হচ্ছে যে ওই ফ্যাক্টরির শ্রমিকরা, এবং সেখানে একটা ইন্ধন দিচ্ছে কেউ কেউ, এবং ইন্ধন দিয়ে তারা যেটা করতে চাচ্ছে সেটা হলো যে ভালো ফ্যাক্টরি কাজ করছে সেখানে শ্রমিকদের বাধা দিচ্ছে, সেখানে শ্রমিকরা নিজের থেকে কাজ করতে চাচ্ছে, সেখানে বাধা শুধু না, তারা সেই ফ্যাক্টরিতে হামলা করছে এবং আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে এখানে একদম নিঃসন্দেহে বলা যায় যে এই শ্রমিকরা যারা এইগুলো ভ্যান্ডালিজম করছে বা ইয়ে করছে, তাদের পিছনে একটা মহল কাজ করছে, একটা গোষ্ঠী কাজ করছে, যারা চাচ্ছে যে আমাদের এই পোশাক শিল্প ধ্বংস হয়ে যাক। আমাদের পোশাক শিল্প ধ্বংস হয়ে গেলে যেটা হবে, অনেক শ্রমিক বেকার হয়ে যাবে, আইনশৃঙ্খলার অবনতি হবে, আর আমার এক্সপোর্টটা যদি হ্যাম্পার হয় তাহলে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিসটা স্থবির হয়ে যাবে। 5 আগস্টের পরে কত পোশাক খাত বন্ধ হয়ে গেল এবং সেখানে কত শ্রমিক বেকার হলো? আমরা যে কাজটা করেছি, যে প্রত্যেকটা কেস টু কেস আমরা আলোচনা করেছি, হ্যান্ডেল করেছি, এবং সেখানে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছিল, বিশেষ করে 2-3 বছর আগে বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে, মালিক মারা গেছে অথবা মালিক বিদেশে চলে গেছে, তার ছেলেরা চালাতে পারেনি, অনেক জায়গায় বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে, গ্যাস বিল বকেয়া পড়েছে, লাইন কেটে দিয়েছে, অনেক জায়গায় শ্রমিক ছাঁটাই করতে হয়েছে, অনেকে তো ব্যবসা করতে পারেনি। এইসব কারণে কিন্তু অনেক আগেও কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছিল। প্রবলেমটা হয়েছে কি, যে 5 আগস্টের পরে এখন এত বেশি আন্দোলন, এত বেশি অধিকারের প্রশ্ন, এখন 3 বছর 4 বছর আগে যে ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে তারাও এখন বলছে যে সব টাকা পয়সা দিতে হবে। মালিক পালিয়ে গেছে, মালিক দেশে নাই, মালিক আপনার জেলে আছে, এখন এই জিনিসগুলো আমরা করতে পারি না। সেই ক্ষেত্রে যে ফ্যাক্টরিগুলো যেগুলো আছে, মোটামুটি আপনার গার্মেন্টসের ক্ষেত্রে 220টা ফ্যাক্টরিতে সমস্যা ছিল, এবং সেগুলো অনেকগুলো আবার রিকভার করেছে। ঠিক এই মুহূর্তে যদি বলেন, সেখানে ফুল বন্ধ হয়ে গেছে 10 থেকে 15টা ফ্যাক্টরি। তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো আপনার বেক্সিমকো, এরপরে কিছু বেক্সিমকোতে 40,000 শ্রমিক। সব মিলে আমার যেটা ধারণা 1 লাখ শ্রমিকের মতো আপনার তারা কর্মহীন হয়েছে। এবং এখানে একটা জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে, গার্মেন্টসে যারা কাজ করে তারা কিন্তু তার শিফট করে প্রতি মাসে 5 থেকে 6%, অর্থাৎ 40 লাখ শ্রমিকের 5 থেকে 6% যদি ধরেন, তাহলেও কিন্তু আপনার কয়েক লক্ষ, মানে 40%, 40 লাখ শ্রমিকের যদি আপনার এখানে 2-3 লক্ষ শ্রমিক কিন্তু প্রতি মাসে আপনার এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরিতে শিফট করে, এবং এখানে ডিমান্ড আছে। এবং আমি যেটা বললাম যে আপনার এক্সপোর্ট গ্রোথ বেড়েছে, সেখানে কিন্তু আমাদের কিন্তু শ্রমিকদের যেহেতু আবার নতুন সেই ফ্যাক্টরিতে প্রোডাকশন বাড়াতে হচ্ছে, তাদের লাইন বাড়াতে হচ্ছে, সেখানে কিন্তু নতুন শ্রমিকও লাগছে, এবং এরা কিন্তু ট্রেন্ড এবং এরা স্কিল্ড শ্রমিক, অতএব তাদেরকে কিন্তু অন্য জায়গায় অ্যাবজর্ব করার মতো সুযোগ আছে। তারা যে বেকার হয়ে যাবে নট দ্যাট, বাট তাদের পেমেন্ট যেটা আছে, যদি কোনো ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, আমাদের শ্রম আইন অনুযায়ী এবং শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যেটা এনশিওর করতে হবে সেটি হলো তাদের বেতন, বোনাস সহ সমস্ত সার্ভিস বেনিফিট দিয়ে তাদেরকে ওখান থেকে বিদায় দেওয়া। 5 আগস্টের আগে আমাদের এক্সপোর্ট গ্রোথ কত ছিল, আর 5 আগস্টের পরে এখন কত? গত বছরের এই সময়ের তুলনায় এখন আপনার 13% গ্রোথ হয়েছে আর কি। এবং সেটা গ্রোথটা আমাদের যেটা আছে, এক্সপোর্টের তো প্রতি বছর একটা টার্গেট করা হয়, সেই টার্গেট অনুযায়ী কিন্তু আমাদের এখানে এক্সপোর্ট গ্রোথ আছে আর কি।
দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। মাননীয় সচিব, দীর্ঘদিন থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা বিদেশে যায়, যে শ্রমিকরা যান, তাদের দক্ষতার অভাব আছে। এই দক্ষতা তৈরিতে আপনার মন্ত্রণালয়ের ভূমিকা কি, আর কর্মসংস্থান অধিদপ্তর কি কাজ করবে এখানে? ট্রু, আমাদের যারা বিদেশে যাচ্ছে প্রতি বছর 10 থেকে 12 থেকে 13 লক্ষ লোক কিন্তু বিদেশে যাচ্ছে। এবং আপনারা যদি দেখেন কম্পেয়ার টু আমাদের আশেপাশের দেশে, সেখানে আমাদের শ্রমিকরা যে পেমেন্ট পায় তার কিন্তু 3 গুণ 4 গুণ ওই দেশের লোকজন পায়, কারণ তারা স্কিল লোক পাঠাতে পারে এবং সেই দেশের যে ডিমান্ড অনুযায়ী, বিশেষ করে মিডল ইস্ট বলেন, মালয়েশিয়া বলেন, এবং এখন কিন্তু ডেভেলপ কান্ট্রি জাপানেও কিন্তু এখন আমাদের ম্যান পাওয়ার যাচ্ছে। এখানে যে জিনিসটা হলো, যে প্রথম জিনিসটা এটা হলো, মূল মিনিস্ট্রি হলো আমাদের একসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে ছিল, 2002-এ আসলে নতুন একটি মিনিস্ট্রি হয়েছে। আপনারা জানেন যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান, তারাই মূলত দেখছে এই বিষয়টি, এবং সেখানে তাদের ট্রেনিং সেন্টারগুলো আছে, বয়েসেল আছে, এবং আমাদের যেটা তাদের যে ট্রেনিং সেন্টার, তারা এগুলো কাজ করছে। কিন্তু এটি কিন্তু এখনও সেই পর্যাপ্ততা পায়নি, অর্থাৎ তাদের সেই যে ক্যাপাসিটি ওইটা হয়নি। তো সেই জায়গায় আসলে আমি যেটা মনে করি যে আমাদের অনেকগুলো ভোকেশনাল ট্রেনিং থেকেও কিন্তু এটা করা হচ্ছে। সেখানে দুটি ফোকাস, একটা হলো দেশের কর্মসংস্থানের একটা বিষয়, আর বিদেশে যারা যাচ্ছে তাদের। তাই সেখানে যে জিনিসটা দরকার, আসলে প্রত্যেকটা দেশের ইন্ডিভিজুয়াল তার কী ধরনের লোক লাগবে। ইভেন মনে করেন মিডল ইস্টে সেখানে এমন আছে যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এই ট্রেনিংগুলো করানো উচিত। এবং আমি যেটা মনে করি, এবং আমি এটা বিভিন্ন ফোরামে বলেছি, আমি যারা পলিসি মেকার আছে, উপদেষ্টা মহোদয়দেরকেও আমরা, ওনারাও কাজ করছেন, এবং আমিও যেটা মনে করি যে সেখানে ধরেন আমাদের সৌদি আরবে যে লোক লাগবে, এখানে যে ট্রেনিং সেন্টারগুলো আছে, সৌদি আরবের কোম্পানি আসলে ওই ট্রেনিং সেন্টারগুলো এখানে তৈরি করবে। অর্থাৎ এই লিঙ্কটা যদি হয়, অর্থাৎ আমাদের ডিম্যান্ড সাইডে যে লোকটা দরকার, আমাদের এই সাপ্লাই সাইডে ঠিক ওই রকম স্কিল লোক না হলে তো করা যাবে না। একইভাবে নিশ্চয়ই আপনি মালয়েশিয়ার লোক আর সৌদি আরবের লোক একরকম হবে না। আবার আমাদের যে লোকগুলো যাচ্ছে, মালদ্বীপের যে লোক যাচ্ছে, তাদের যে বিষয়টা সেটা এক হবে না। সেই অনুযায়ী আমার মনে হয় যে আমরা লোকগুলো পাঠানোর আগে বিশেষ করে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এবং সেখানে তাদের কালচার থেকে শুরু করে এই জিনিসটা তাদের এখানে যে ট্রেনিং দিয়ে যদি আমরা পাঠাতে পারি, সেখানে কিন্তু আমরা যেটা আছে যে আমাদের রেমিটেন্স কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। আমি শুধু একটা এক্সাম্পল দিই, ফিলিপিন্সে বিদেশে কর্মরত লোক আছে আমাদের থেকে 1/10, অর্থাৎ ওদের যে নার্সরা সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে। ফিলিপিন্সের এই আমাদের তো এখন প্রায় 1.5 কোটি লোক মানে হিসাবে যেটা শুনি, যে ফিলিপিন্সে কিন্তু এর থেকে অনেক কম, 15 থেকে 20 লক্ষ লোক বিদেশে থাকে। কিন্তু আপনি যদি রেমিটেন্সের দেখেন, ফিলিপিন্স কিন্তু আমাদের থেকে রেমিটেন্সে আগানো। আমরা ঠিক আমার যেটুকু আমি স্ট্র্যাটেজি দেখলাম, আমরা বোধহয় এখন রেমিটেন্স রিসিভিং কান্ট্রি হিসেবে এখন 8 পজিশনে আছি, কিন্তু ফিলিপিন্স কিন্তু তার থেকে আগে। আমাদের এখন 1.5 কোটি লোক সারা বিশ্বে, 1.5 কোটি লোক বিদেশে কাজ করে। এখন এই লোকগুলোই যদি আমি সত্যিকার অর্থে স্কিল লোক পাঠাতে পারতাম, তাহলে এই 1.5 কোটি, মানে আপনি পৃথিবীতে দেখেন কয়টা দেশে 1.5 কোটি লোক আছে, অর্থাৎ বিদেশেই আমাদের আরও কয়েকটা দেশের মতো আছে। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি, আমি যদি এই 1.5 কোটি লোক যারা এখন যেটুকু রেমিটেন্স পাঠায়, ধরেন আপনার কত 28 বিলিয়ন বা যেটা 30 বিলিয়ন বলা হয় প্লাস বছরে যেটা পাঠায়, এইটা তো হতে পারে 100 বিলিয়ন হতে পারে, কারণ এটা 2 থেকে 3 টাইমস কিন্তু আপনার স্কিল লোক পাঠালে আমাদের এই রেমিটেন্স আর্নিং হবে। আরেকটা জিনিস হলো, জাপান এবং কোরিয়া তারাও চেষ্টা করছে, তাদের যেহেতু আপনার নেগেটিভ বার্থ রেট, সেখানে কিন্তু এখন কাজ করার মতো লোক নাই, এবং তারা এখন অনেক ইঞ্জিনিয়ার চাচ্ছে। কোরিয়া তো এরকম, ইভেন কোরিয়াতে আপনার কৃষি শ্রমিকও চাচ্ছে, কারণ তাদের তো লোকজন নেই। তা সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওই সব দেশের সাথে আপনার যদি আমরা G2G এবং প্লাস B2Bও যদি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, সেখানে যে জিনিসটা দরকার, ঠিক ওই দেশের যে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, ওই দেশের যে আবহাওয়া অনুযায়ী, ওই দেশের কালচার অনুযায়ী আমরা এখানে যদি 6 মাস তাদেরকে এখানে স্কিল ট্রেনিং করে পাঠাতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা একটা বিশাল একটা আমাদের রেমিটেন্স আর্নিংয়ের একটা পথ হবে বলে আমার মনে হয়। ও দেশের লোক এনে, ও দেশের লোক এসেই ওদের প্রয়োজন অনুযায়ী আমাদের যদি এখানে ওইভাবে স্কিল লোকগুলো তৈরি করে নিয়ে যায়, তাহলে আমাদের রেভিনিউ আর্নিংটা অনেক বেশি, আমাদের রেমিটেন্সটা অনেক বেশি। কোন দেশের সাথে বলেন? জাপান এবং কোরিয়ার মতো দেশগুলো, যারা অনেকটাই এখন তারা আসলে জনবল সংকটে ভুগছে, এবং তারা আসলে চাচ্ছে, এবং ইউরোপের অনেকগুলো দেশও আছে, কারণ সেখানে তো নেগেটিভ বার্থ রেট, এখন কাজ করার তো লোক নেই, তারা এখন আমাদের স্কিল লোক চাচ্ছে। আগে তো আপনার যেটা ছিল একদম লো গ্রেডের লোক যেত, মনে করেন ক্লিনার যেত, আপনার হোম বেসড ওয়ার্কার যেত,
এখন কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার, ডাক্তার এই ধরনের স্কিল লোক তারা চাচ্ছে। আর নার্স তো অনেক থেকে আমরা নার্স ওইভাবে প্রস্তুত করতে পারিনি, এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এখন ওইটা ফোকাস করছে যে যাতে বিদেশে নার্স আমরা পাঠাতে পারি, সেইভাবে ওইভাবে আমরা স্কিল ডেভেলপ করছি। কর্মসংস্থান অধিদপ্তর কবে নাগাদ হতে পারে? কর্মসংস্থান অধিদপ্তরের বিষয়টি এখন জনপ্রশাসনে পেন্ডিং আছে। আমাদের ঈদের পরে ওখানে মিটিং হবে। মিটিং করার পরে ওখান থেকে আবার যে আমরা আমরা সম্মতি পাই, অবশ্যই সম্মতি পাবো, এবং সেখান থেকে আমরা অর্থ বিভাগের কিছু প্রসিডিউর আছে, এরপরে আমাদের সচিব কমিটিতে যাবে। সেটা আমরা আশা করছি আগামী 3-4 মাসের মধ্যে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করতে পারবো, এবং এটা আসলে খুবই দরকার। কারণ হলো আমাদের যেগুলো করা হচ্ছে, বিভিন্ন আমাদের যুব মন্ত্রণালয় আছে, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, নারী শিশু মন্ত্রণালয়, তারা অনেকেই এই ধরনের কার্যক্রম করছে, কিন্তু আমার কাছে অনেকটাই মনে হচ্ছে যে এটা বিচ্ছিন্নভাবে হচ্ছে। সেখানে আমার মনে হয় যে একটা ন্যাশনাল ওয়াইজ আমাদের একটা ন্যাশনাল যে আমাদের যে জিনিসটা আছে, আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট যে অথরিটি আছে, তারাও কাজ করছে। কিন্তু আমার মনে হয় যে একটি লাইন মিনিস্ট্রি, যেটা আমার মিনিস্ট্রি, আমার বলতে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়, তাদের অধীনে আসলে এইভাবে হওয়া উচিত, যারা মূলত আসলে এই সব কিছু কোঅর্ডিনেট করবে। যারা আমরা কিন্তু ট্রেনিং সেন্টার বানাবো না, আমরা আসলে টোটাল জিনিসটা কোঅর্ডিনেট করব। অর্থাৎ আমাদের প্রয়োজন কি ডিমান্ড সাইডে, এবং আমাদের যারা লোকগুলো আছে, যে স্টুডেন্ট থেকে শুরু করে যারা এখানে শ্রমিকরা আছে, তাদেরকে আমরা স্কিল করে আমরা ওই জায়গাটা আমরা ফুলফিল করব। এখনো পর্যন্ত আমাদের দেশের নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিকের বেতন ভাতার অনেক বড় বৈষম্য। সেখানে কি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের করণীয় কিছু নেই? অবশ্যই করণীয় আছে, এবং শ্রম আইন অনুযায়ী এটা কোনোভাবেই করা যাবে না। এবং আমরা যেহেতু আইএলওর মেম্বার, এবং আইএলও এটা তো খুব ভালোভাবেই দেখে। এখানে যে জিনিসটা হলো যে বৈষম্যের কথা বলেন, সেই বৈষম্য আরএমজি সেক্টরে কিন্তু নেই। এবং আরএমজি সেক্টরে কিন্তু আমরা যে ন্যূনতম মজুরি, আমরা কিন্তু 43টা সেক্টরকে ন্যূনতম মজুরি বোর্ড আছে, যেটা আমাদের মন্ত্রণালয়ের অধীনে, এবং আমরা কিন্তু সেটা ঠিক করে দিই। সেখানে আরএমজি সেক্টরে গত 2023 ডিসেম্বরে যেটা নিম্নতম মজুরি, এটা কিন্তু নিম্নতম, সেটা করা হয়েছে। সেখানে কিন্তু পুরুষ এবং নারীর জন্য কোনো ভেদাভেদ নেই, এবং তাদের কিন্তু পেমেন্টটা আপনার সব কিছু অনলাইনে হয়, বিকাশের মাধ্যমে হয়। আপনারা সেটা চেক করে দেখতে পারেন যে একজন পুরুষ শ্রমিক এবং নারী শ্রমিকের মধ্যে কোনো আপনার বৈষম্য নেই। কিন্তু ইনফর্মাল সেক্টর যেগুলো আছে, যেমন ধরেন আপনার যারা শ্রমিকরা আপনার কনস্ট্রাকশনে কাজ করেন, সেখানে দেখা গেল যে পুরুষ যিনি কাজ করেন আপনার কনস্ট্রাকশনে, তিনি যে বেতন যে প্রতিদিন যে ডেইলি পান, হয়তো নারী শ্রমিক যিনি কাজ করেন তাকে অনেকটা এক্সপ্লয়েট করা হয়। কিন্তু এই সেক্টরগুলো এখন আমরা ফর্মাল সেক্টরে আনতে পারিনি। আমরা আস্তে আস্তে যখন এটাকে ফর্মাল সেক্টরে আনতে পারবো, তখন আমরা ন্যূনতম মজুরি নির্ধারণ করে দিতে পারবো, এবং তারা ট্রেড ইউনিয়ন করারও সুযোগ পাবে, কালেকটিভ বার্গেনিংয়ের সুযোগ পাবে। তখন কিন্তু এগুলো আস্তে আস্তে আসবে। ঠিক এই মুহূর্তে আপনি যদি বলেন কেন এটা করা হচ্ছে না, আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যেটা হলো যে আমরা সবগুলো যদি ফর্মাল সেক্টরে করি, তখন কিন্তু একটা জিনিস হলো যে তাদের যে অধিকারের বিষয়গুলো যেটা রয়েছে, যেমন ধরেন আপনি যেন হোম বেসড ওয়ার্কারের মধ্যে আপনার বাসায় যে সাপোর্ট দেয়, এখন সেই যিনি সাপোর্ট দেয় তিনি কিন্তু 8 ঘন্টা না, তিনি কিন্তু মোটামুটি 12, 13, 14 ঘন্টা কিন্তু কাজ করে, বিশ্রাম নেয়। এখন ধরেন যদি এটা ফর্মাল সেক্টর হয়ে যায়, তখন কিন্তু তাকে নিম্নতম মজুরি ফিক্সড করে দেওয়া হবে। তাদের তখন কি হবে, তার ছুটি ছাটার একটা বিষয় আছে। এখন এই জিনিসগুলো কিন্তু এখনও আমরা প্রস্তুত না। আমাদের আর্থ সামাজিক যে প্রেক্ষাপট, এইটা বিবেচনায় করতে মানে আপনার ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেতে হবে। সরকার 11টি সংস্কার কমিশন গঠন করেছে, তার মধ্যে শ্রম সংস্কার কমিশন একটি, যার মেয়াদ 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রশ্নটা হলো যে মেয়াদ কেন বাড়ানো হলো, নাম্বার 1। নাম্বার 2 হলো শ্রম সংস্কার কমিশন যে সুপারিশগুলো করবে, সেগুলো অন্তর্বর্তী সরকার কতটা গ্রহণ করতে পারবে? দেখুন, 11টা কমিশনের মধ্যে আমি জানি না, আমি অন্যদের মন্তব্য করব না। তা আমি মনে করি যে আমাদের যে শ্রম সংস্কার কমিশন, তাদের সাথে মন্ত্রণালয়ের বোধহয় সবচেয়ে সুন্দর সম্পর্ক। এখন কমিশনের যিনি চেয়ার জনাব সুলতান সাহেব, উনি খুবই পজিটিভ লোক, এবং সেখানে ওনারা যখন এই সংস্কার কমিশন করেছিল, প্রথমে 10 জনের একটা লিস্ট ছিল, এবং সেখানে ম্যাক্সিমাম 8 জনের প্রথমে যখন ওনারা এটা করেছিলেন, তখন 8 জনের একটি লিস্ট ছিল, এবং সেই 8 জন নিয়ে এই সংস্কার কমিশন হয়েছিল। এবং সেখানে মূলত এই 8 জন কিন্তু মূলত সবাই ছিলেন মানে শ্রমিকদের প্রতিনিধি। যেভাবেই হোক আমাদের বিভিন্ন তারা আসলে শ্রমিকদের নিয়ে কাজ করে। তখন মালিক পক্ষ আসলেন, এবং সেখানে আমি সুলতান সাহেবের সাথে বসলাম, শ্রমিক কমিশনের প্রেসিডেন্ট যিনি চেয়ার, এবং সেখানে আমরা ক্যাবিনেট সচিব মহোদয়ের সাথেও এই বিষয় নিয়ে আলোচনা করে
মূলত আমরা এখানে মালিক পক্ষকে নিয়েছি এবং মালিক পক্ষ নিয়ে এই কমিশন কিন্তু এখন সবচেয়ে বড় কমিশন, অর্থাৎ এখানে সংখ্যা বোধহয় এখন 16 জন এখানে কাজ করছে এবং সবাই এখানে মালিক পক্ষ শ্রমিক পক্ষের একটা ব্যালেন্স হিসেবে কাজ করছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমার মন্ত্রণালয়ের যে চ্যালেঞ্জগুলো এখন ওনারাদেরই দায়িত্ব এই চ্যালেঞ্জগুলো হ্যান্ডেল করা, এবং আমরা আমাদের শ্রম ভবনে তাদের সুন্দর একটা অফিস দিচ্ছি, আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি সহ একটা টোটাল তাদের সার্বিক সহায়তার জন্য আমরা সাপোর্ট দিচ্ছি এবং তারা ইতিমধ্যে অন্তত 105টার মতো বিভিন্ন সেক্টরের সাথে মিটিং করেছে। ফাইনালি যেটা আছে তাদের রিপোর্ট অলমোস্ট রেডি হয়েছে, যেটি আমি জানতাম যে এই 7 তারিখে, ঈদের পরে 7 তারিখে এটি আপনার সাবমিট করার কথা। যেহেতু একটু সময় বাড়ানো হয়েছে, সেটি হলো এদের এই কাজগুলো করা এবং এটা কম্পাইল করা, প্রায় 350 পৃষ্ঠার রিপোর্ট হবে। সেটার জন্য একটু সময় দরকার এবং সেখানে যে সময়টা সরকার দিয়েছে বিশেষ করে 30শে এপ্রিলের মধ্যে, সম্ভবত এটি 25 এপ্রিল নাগাদ এটা সাবমিট করা হবে। সংস্কার কমিশন যে সুপারিশ করবে, অন্তর্বর্তী সরকার কি সব মানা সম্ভব হবে? আমি অন্যগুলোর কথা বলতে পারবো না, তবে আমার যেটা ধারণা শ্রম সংস্কার কমিশন এমন যে সুপারিশ করবে যেগুলো আমরাও যেটা ভাবছি সেটাই হয়তো তারা একইভাবে হবে, কারণ আমরা প্রতিদিন তাদের সাথে যোগাযোগ আছে, তাদের কার্যক্রম আমরা দেখছি এবং আমরা সেই সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং ওনারা এমন কোনো কিছু করবেন না যেটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি আসলে কঠিন হবে। কারণ হলো এখানে আমাদের একটা জিনিস, মালিক পক্ষের স্বার্থ কিন্তু দেখতে হবে, কারণ শ্রমিকদের অধিকার যেমন আমরা দেখব, আবার মালিকদেরও এমন কিছু করা যাবে না যে কারণে আর তাদের আসলে যা বিজনেস রান করতে সমস্যা হয়, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। মাননীয় সচিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ নিউজ 24-কে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আমার নিউজ 24-এর যারা দর্শকরা আছে তাদের জন্য ঈদের শুভেচ্ছা থাকলো। আপনাকে ঈদের শুভেচ্ছা, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকেও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো আমাদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন।